বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাই বস আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট সবুর খান এবং আমার ডানে রয়েছেন বারবিডা প্রেসিডেন্ট এবং এফবিসিসি এর সাবেক পরিচালক, সেই সঙ্গে সার্ক চেম্বার সহ নানা ট্রেড বডিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, জাপানিজ ইনভেস্টরদেরও অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন আব্দুল হক এবং মিস্টার সবুর খান। আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তার নানা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু প্রথমে বুঝতে চাই, যেহেতু আপনারা ব্যবসায়ী নেতা এবং একই সঙ্গে নানা ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, বাংলাদেশ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক নানা ধরনের অনিশ্চয়তা, ঝুঁকি, এর কিছুটা বৈশ্বিক কারণ আছে, কিছুটা আঞ্চলিক ভূ রাজনীতি, ভূ অর্থনীতির চাপ আছে এবং দেশের অভ্যন্তরীণ অবস্থাও একটা বৈপ্লবিক পরিবর্তনের বা অভ্যুত্থানোত্তর পরিস্থিতির মধ্য দিয়ে যে আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেটাও খানিকটা এখন পর্যন্ত আশা নিরাশার দোলাচলে দোদুল্যমান। মিস্টার সবুর খানকে দেখছেন? প্রথম হচ্ছে যে আমরা তো বাংলাদেশিরা আশাবাদী, কারণ ডেফিনেটলি 5ই আগস্টের পর, কারণ দেখেন 5ই আগস্টের আগে কিন্তু আমার মনে হয় সরকারের চরম বিরোধী যারা ছিল তারাও কিন্তু সরকারের সমালোচনা করতে সাহস পেত না। অনেক ক্ষেত্রে তারা সরকারের বিপক্ষে না কথা বললেও কিন্তু অলমোস্ট বলা যায় যে নিউট্রাল ভূমিকা রাখতে হতো। এটা কারণটা খুব স্বাভাবিক ছিল, তারা অনেক কিছু চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল। আপনারা জানেন যে কেউ বিরুদ্ধে চলে যাওয়ার পর সাথে সাথেই কী হতো এগুলো সবাই আমরা জানি। সো প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্টের পরে মানুষের ভিতরে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, যেটা এখনও কিন্তু আমি মনে করি বলবৎ। এটা কিন্তু একেবারে যে টোটালি ভেনিশ হয়ে যাচ্ছে তা কিন্তু না, কারণ এখনও মানুষ কিন্তু এক্সপেক্ট করে যে অ্যাটলিস্ট এই সরকার পলিসিগত জায়গাগুলোতে ইমপ্লিমেন্ট করবে। কারণ যেই জায়গাটাতে আমরা সবসময়ই বলেছি যে আমি বা আমরা, মানে এখনও যদি আমরা ব্ল্যাককে ব্ল্যাক বা হোয়াইটকে হোয়াইট বলতে না বুঝি বা শিখি বা প্র্যাকটিস না করি, কারণ একটি কথা খুব সিম্পল, একটা স্কুলের বাচ্চা যারা 15 বছর আগে স্কুলে পড়াশোনা করছে তারা জানতো যে বাংলাদেশের হিরো হচ্ছে XYZ। গত 15 বছরে যারা স্কুলে পড়াশোনা করেছে তারা কিন্তু এখনও স্কুল থেকে বের হয়নি, তারা আবার জানতেছে এরা হচ্ছে ভিলেন আর হিরো হচ্ছে এরা। তার মানে কি হচ্ছে, দে আর কনফিউজড। এর অর্থটা কি? তার মানে আমরা একটা ইতিহাস, বছর পর পরে কেউ হিরো হয়ে যাচ্ছে, কেউ এখন আমরা একটা ইতিহাসও ঠিক করতে পারছি না। তার মানে আমরা বলছি নতুন প্রজন্মই বাংলাদেশ গড়বে, কিন্তু নতুন প্রজন্ম তার বেসিক শিক্ষাটাই নিচ্ছে রং। তার মানে এক সময় সে শিখছে 1 + 1 = 2, এক সময় সে শিখছে 1 + 1 = -2, আবার এক সময় সে বলতেছে 1 + 1 = 11। কেন? বিকজ দুইটা 11। এখন আপনি তাকে কিভাবে বোঝাবেন? অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যানালিটিক পাওয়ার? এখানে কিন্তু আমার কোনো ট্রান্সপারেন্সি নেই। আমার কথা হচ্ছে আমাকে রিয়েল ফ্যাক্টটা বলতে হবে। আমাকে বলতে হবে 1947 থেকে 1971 এবং একইভাবে আমাকে 2024-এর 5ই আগস্ট অস্বীকার করার যেমনি জো নাই, 1990-তে আমার কোনো জো নাই, আমার একইভাবে 2007 এবং 8 যে জরুরি অবস্থা ছিল সেটাকে আমি অস্বীকার করতে পারবো না। কারণ একটা স্ট্রাকচারাল ফরম্যাট কিন্তু ওই সময় হয়েছিল, এটা তো মিথ্যা না, কিন্তু সেটা কিন্তু পরবর্তী সরকার ধরে রাখে নাই। তখন কিন্তু একটা নিউট্রাল ইলেকশন যদি না হইতো তাহলে কিন্তু আজকে আমরা যাদেরকে ফ্যাসিস্ট সরকার বলছি তারা কিন্তু ক্ষমতায় আসতে পারতো না। তারপরে তারা এসে আবার কি করলো, তারা বাইবেল চেঞ্জ করে দিল যে না, যদিও সেই ইলেকশন নিয়েও আবার সেই ইলেকশন ম্যাল প্র্যাকটিস ছিল কোনো, এখন আমরা বুঝতে পারছি কারা করছে। তখন আমাদের কাছে তখন প্রমাণ ছিল না, এখন প্রমাণগুলি ওয়েল ইঞ্জিনিয়ার্ড। এই জন্য হচ্ছে কি যে ওভারঅল এর এফেক্টটা পড়তেছে ব্যবসার উপরে। আপনি লক্ষ্য করে দেখেন ব্যবসায়ীদের ভিতরেও ক্যারেক্টারটা কি হচ্ছে। আমি অনেক সময় কিন্তু বলে আসছি যে ব্যবসায়ীরা রাজনীতিতে যত জড়িত না হয়, কারণ আমি নিজেও এক সময় হয়তো যেহেতু রাজনীতির সাথে আমি কিছুটা সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমি সম্পৃক্ত থাকাতেই কিন্তু বুঝতে পেরেছি যে ব্যবসায়ীরা রাজনীতি করা উচিত না। তার কারণ কেন? কারণ আমি যখন রাজনীতিতে প্রবেশ করলাম তখন আমি দেখলাম মানুষ আমাকে মূল্যায়ন করছে, আমি তাকে কত অর্থ দিচ্ছি, আমি কে, আমার বেস কি, আমার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, আমি কোনো কন্ট্রিবিউট করতে পারবো কি না, সেটা কিন্তু কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আপনার কাছে আসছি আমরা, আপনি আসার সাথে এতটা মোটরসাইকেল ছিল, পার হেড আপনাকে এত টাকা দিতে হবে, আপনার সাথে আমরা এতগুলো রিক্সা ছিল, পার হেড এত টাকা দিতে হবে, আমি ওখান থেকে আসছি এটা। তার মানে কি আপনার ওভারঅল প্রসিডিউরটাই হচ্ছে আমি অর্থের বিনিময়ে আমাকে রাজনীতির ফিল্ডে টিকে থাকতে হবে। এখন আমরা বলছি যারা রাজনীতি করে তারা তো এটা একটা ব্যবসা,
রাজনীতিটাকে। ভালো কথা, আমরা পলিসি চেঞ্জ করতে পারছি না, কারণ আসলেই তো তাকে পয়সা আর্ন করতেই হবে। কেন? কারণ আদারওয়াইজ সে এলাকায় যেতে পারবে না। এলাকায় তাকে এলাকার লোকজন সবাই বলবে যে আমরা ভালো লোক চাই। তো ভালো লোক যদি কেউ চায় তাহলে তাকে কিন্তু বলতে হবে যে আপনি ভালো লোক আসেন, আপনার 1 পয়সা খরচ করতে হবে, আমরা আপনাকে, একটা সময় ছিল কিন্তু বাংলাদেশেই ছিল, কারণ আমি একজন শিক্ষকের কথা জানি, আমি নাম বলছি না, উনি পরিষ্কার বলছে যে আমি একজন স্কুলের শিক্ষক, আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না। জনগণ বলছে যে আপনার কিছু করতে হবে না, আমরা আপনার সব কিছু চালাবো, এবং উনি 1 পয়সা খরচ করেনি, এবং উনি কিন্তু কিছুটা হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। তো এই ধরনের লোক কিন্তু সমাজে ছিল। তো আমি যেই কারণে বলবো যে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যবসায়ীরা রাজনীতিতে ইনভলভ হচ্ছে কেন? ব্যবসায়ীরা রাজনীতি ইনভলভ হতে আজকে তার কিন্তু মাসুল আমরা দেখলাম। বাংলাদেশে কতগুলো প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আমাদের খুব প্রাউড ছিল, তারা কিন্তু আজকে শুধু ব্যবসায়িক রং বদলের কারণে আপনি দেখেন যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি কোনোটা জ্বালিয়ে দেওয়া হলো, অথচ কত লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান কিন্তু ব্যাহত হলো। তারপরে আমার সিস্টেম কিন্তু এখন আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই যে ব্যবসায়ী 2 লক্ষ লোকের কর্মসংস্থান করছে, এটা রাষ্ট্র দেখবে, ব্যক্তি দোষারোপ করছে, ব্যক্তি বিচার হবে, এখানে কেউ আঘাত করতে পারবে না। কোনো লোক দাঁড়ায়নি, না বিরোধী দল, না আমার সুশীল সমাজ, না আমার ছাত্র সমাজ, বরং আমার কি হচ্ছে, এটাকে ধ্বংস করে দাও। তারপরে এই যে ধ্বংস লিডারটা চললো, এখন তাহলে আমি কি দাঁড়ালাম, আমি প্রজন্মের কাছে কি মেসেজ দিলাম? আমি প্রজন্মের কাছে মেসেজ দিলাম যে তুমি যদি এই দেশে কোনো রকম ইনভলভমেন্ট তোমার থাকে তাহলে আলটিমেটলি তোমার ভেনিশ হবে এই দেশে। তার মানে তুমি ব্যবসায়ী, তুমি সমাজে উপকার করো, তুমি কর্মসংস্থানে বন্দোবস্ত করো, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তুমি আমার অনুসারী কিনা। তাহলে এই অবস্থার ভিতরে আমার ব্যবসা কিভাবে প্রসিড হবে? এখন কিন্তু ব্যবসায়ীদের ভিতরে কিন্তু একটা, আমি মনে করি আতঙ্ক অলরেডি কাজ করছে। একইভাবে আপনি লক্ষ্য করেন, আপনার প্রবেশ করার সময় কিন্তু আমাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফোন করে বলল যে আমি 4 বছর আগে আমি আমার র মেটেরিয়াল নিয়ে আসছি 400 কোটি টাকার, আমি যখন এলসি করেছি তাহলে 85 টাকা, এখন আমি গুডসটা ছাড়ানোর সময় আমাকে 121 টাকা করে আমাকে দিতে হলো। তার মানে 40% আমার এখানে কিন্তু মেশিনারিজের উপর আমার কস্ট পড়ে গেল। আমি মেশিনারিজ নিয়ে আসলাম, এই সরকার আসার পর আমি রিলিজ করলাম, যেহেতু আগের সরকার আমলে তার একটা পলিটিক্যাল কালার ছিল, বলে যে আমি যখন ফ্যাক্টরিটা সেট আপ করলাম, আমি গ্যাসটা বন্ধ হয়ে গেল, আমি গ্যাস পাচ্ছি না, এখন আমার প্রতিদিন লস এত, আমি এখন ব্যাংকরাপ্ট, মানে আমি অনন্য পাই, আমার সম্পদ বিক্রি করে দিয়ে আমি উদ্ধার পাওয়ার চেষ্টা করছি, আমি কি করব? দেখুন স্বাভাবিকভাবে আমি তাকে বুদ্ধি দিতে পারিনি। আমি বললাম যে আমি আসলে খুব অসহায়, কারণ এটা 2-1 কোটি টাকার ব্যাপার হইতো আমি একটা বুদ্ধি দিতাম, কিন্তু হচ্ছে 500-700 কোটি টাকার বুদ্ধি দেওয়ার মতো অবস্থা আমার নাই। তো উনি বললো আমি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি। আমি তাকে বললাম তো আপনি তো সব জায়গায় অ্যাক্সেস আছে আপনার, কারণ আপনি কিন্তু খুব অনেস্ট ব্যবসায়ী, আমি যার কথা বলছি সে ভেরি অনেস্ট ব্যবসায়ী। তো এখন ব্যাপার হলো, উনি বললো যে আমি ওনার কাছে গিয়েছি, উনি ব্যাংকে বলছে, ব্যাংক বলছে তাদের কিছু রুলস পরিবর্তন করতে হবে, কিন্তু আমার তো এদিকে প্রতিদিন আমার শ্রমিকদের বেতন দিচ্ছে হচ্ছে, কারণ আমার একটা রেপুটেশন আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন এই মেসেজটা কিন্তু উনি না বলার পরও আমি কিন্তু জেনেছি যে এই কোম্পানিটা বিপদে আছে। তাহলে হচ্ছে কি যে এইভাবে কিন্তু আমরা একের পর এক, গতকালও আমি একজন বড় একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, উনি স্ট্রেট বলে ফেললো যে আমি লে অফ করতে বাধ্য হচ্ছি। আমি কেন? বলে যে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব, আমি গ্যাস পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, সুতরাং আমি একটু অফ করছি, লেটস সি যদি আমি কোনোভাবে ফ্যাসিলিটি পাই আমি আবার শুরু করব। তাহলে ওভারঅল পরিস্থিতিটা কি হচ্ছে, যে আমার ভয়টা হচ্ছে ওই জায়গাটাতেই, যে আমাদের এই পরিবর্তনের পরেও যদি আমরা সবাই একমত হয়ে চাপিয়ে দিয়ে হলেও আমাদের সংস্কার করতে হবে, চাপিয়ে দিয়ে হলো, কারণ আমরা এমন একটা জাতি, এই জাতি কোনো দিনও কিন্তু আপনি কিন্তু সংস্কার তো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কোথাও সংস্কার হয়েছে লক্ষণ কোনো দেখতে পেয়েছেন আপনি? এখন কি হচ্ছে, এখন সংস্কার তো কেউ কেউ বলছে এভাবে যে যারা নির্বাচন চাইছে তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, ক্ষমতায় গিয়ে লুটপাট করবে, চুরি করবে, টাকা পাচার করবে, এইসব করবে। আরেক পক্ষ যারা সংস্কার বলছে তাদের বক্তব্য হচ্ছে, অন্য পক্ষের বক্তব্য হচ্ছে এরা নির্বাচনকে বিলম্বিত করবার জন্য সংস্কার চাইছে, কারণ তারা প্রমাণ করতে পারছে না যে তারা আসলেই সংস্কারটা মিন করছে, অথবা একটা সময় নিয়ে তাদের নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য এই সংস্কারের ধুয়ো তুলছে। দুটোই সত্য, কারণ আপনি দেখেন, কারণ কেউ কাউকে বিশ্বাস করে, এটা আমাদের ওভারঅল আমাদের ক্যারেক্টারটাই ওইটা, দুইজনকে বিশ্বাস না করার পিছনে মূল কারণটা কি? কারণটাই হচ্ছে, আমি তো একটা কথা বারবার বললাম যে আপনি সংস্কার করছেন, বিশ্বাস অবিশ্বাসের ইস্যু না, এটা হলো বাস্তবতা। যে না, বাস্তবতাটা খুব সহজ। আপনি দেখেন কেউ আন্দোলন করে যখন রাস্তায় নেমে যায়, তার আন্দোলনটাকে মেনে নিচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে আমার? অনেক ধন্যবাদ।
শুধু দর্শক শ্রোতা যারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন তাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাই। জিল্লুর ভাই, আপনি তো প্রায় জীবনের শেষই করে ফেললাম। শেষ না, মানে জীবন মাহেন্দ্রর সময় সবচেয়ে মূল্যবান সময়টাই এই আলোচনা এবং দেশকে নিয়ে দিয়েছেন। এটা অসাধারণ একটি কাজ। আমি জানি না পৃথিবীতে কয়টা টক শো এত দীর্ঘ সময় পপুলার থেকেছে। সেই হিসাবে কিন্তু আপনি অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও তৃতীয় মাত্রাকে একটা অনেক উঁচু মাত্রায় নিয়ে যেতে পেরেছেন। আমরাও সেই সুবাদে রাষ্ট্রচর্চা কিংবা সমাজ অর্থনীতি নিয়ে চর্চা করার সুযোগ পেয়েছি, অনেকেই পেয়েছে। আমার মনে হয় বাংলাদেশে একটা যে ক্রান্তিকালটা পার হচ্ছে, সেখানে পুঁজি, রাষ্ট্র ইত্যাদি নিয়ে কিন্তু বড় রকমের একটা দার্শনিক ইস্যু সামনে চলে এসছে। যে রাষ্ট্র, মানে পৃথিবীতে তো অনেক রকমের রাষ্ট্র আছে, সমাজতান্ত্রিক, তারপরে রাজতন্ত্র আছে, তারপরে গণতন্ত্র আছে, পুঁজিবাদ আছে, আবার বাজার অর্থনীতি বলা হয় আছে। এখন বাংলাদেশ তাহলে কোন দিকে যাচ্ছে? যেমন ধরুন আজকে যে এই কথা বলা হলো, যেটা আমার সম্মানীয় আলোচক বলেছেন যে আমাদের ব্যবসায়ীরা কেন রাজনীতিতে যাচ্ছে। নিকট অতীতে আমরা যা দেখলাম তাতে যে ভয়ঙ্কর একটা চিত্র সামনে এসছে, তাতে আমাদের অনেকগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা অনেক বড় ব্যবসা করেছেন, তারা রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট হয়ে রাষ্ট্রের সঙ্গে এমন আচরণ করেছেন, তাদের সারা দেশের মানুষের, উদ্যোক্তাদের, এমনকি আমরা যারা ব্যবসা করি তাদের কিন্তু মানুষ ভালো চোখে দেখছে না। কারণ তারা মনে করছে ব্যবসায়ী মানে হলো লুণ্ঠনজীবী, তারা অর্থ পাচার করে, তারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে লাভবান হয়, এরকম একটা চিন্তা কিন্তু সামনে এসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুঁজি তো আপনার লাগবে, পুঁজি দরকার। পুঁজি ছাড়া তো আপনি অর্থনীতি সামলাতে পারবেন না কিংবা উন্নতি করতে পারবেন না। তাহলে আমাদের যে রাষ্ট্র, এমনকি রাজতন্ত্রের মধ্যে বলা হতো যে রাজা বাণিজ্য করবে না। আগের দিনের রাজাদের কিন্তু এটা ঘোষিত একটা নীতি ছিল। জাপানের সামুরাই শাসকেরা টাকা ধরতো না, তারা শাসক ছিল, মিলিটারি যোদ্ধা এবং শাসক। কোথাও জাপান অনেক ভাগে বিভক্ত ছিল, যেমন তোকুগাওয়ার শগুন ছিল টোকিও অঞ্চলে। তো এই শগুনেতের অঞ্চলে যে এলাকাটা ছিল, সেখানে যে গভর্নর থাকতো, তিনি কিন্তু কোনো অর্থ টাচ করতে পারবেন না। তার পদায়ন হতো 1 বছরের জন্য, কেবল অনলি 1 ইয়ার। তো তিনি কীভাবে লেনদেন করতেন? তিনি একদম জীবিত, ওই পরিবারের জীবিত সর্বশেষ যিনি, তিনি আমাকে দেখিয়েছেন যে তিনি এরকম ব্যাগটা আগায় দিতেন যে আপনি এত টাকা পাবেন এখান থেকে নেন, আর আমি এত টাকা পাবেন দেন, এরকম করে টাকাটা নিয়ে নিত। কিন্তু তার শরীরে টাকা লাগতে পারতো না। এই যে ফিলসফিটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে শাসকেরা টাকা স্পর্শ করবে না। তো আমাদের এখানে আমরা যা দেখলাম সেটা একটা ভয়ঙ্কর চিত্র দেখলাম, যে 14 গোষ্ঠী সহ গোটা রাষ্ট্রকে তাদের তল্পিবাহক, তাদের এজেন্ট, তাদের সাথে কাজ করা সব আমলা থেকে আরম্ভ করে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমস্ত পেশাজীবী, এমনকি পোশাকের সামরিক বাহিনী, পুলিশ, সবাই মিলে কিন্তু রাষ্ট্র লুণ্ঠনে জড়িত হয়েছে। এবং সেটা পৃথিবীতে আমার মনে হয় নজিরবিহীন। এইভাবে রাষ্ট্রকে খালি করে দিয়ে এত বিলিয়ন ডলার পাচার করে নিয়ে যাওয়া, এটা পৃথিবীর ইতিহাসে খুব বেশি ঘটে নাই। অনেক দেশে টাকা পাচার, মার্কোসও কিন্তু টাকা পাচার করেছে, কিন্তু সম্ভবত এরকমভাবে নয়। কিংবা আমরা আরও অনেক আগে শুনেছি, ইথিওপিয়ার হাইলে সেলাসি নামক একজন সম্রাট ছিলেন, তিনিও কিন্তু ফ্রান্সে অনেক টাকা পাচার করেছিলেন, তার বিদেশে সুইস ব্যাংকে টাকা ছিল। কিন্তু তা বলে রাষ্ট্রের এন্টায়ার সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে আপনার ওই প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প বানিয়ে যেভাবে করা হয়েছে, সেই জন্য বাংলাদেশে কিন্তু পুঁজি, রাষ্ট্র, উদ্যোক্তা, এই যে ব্যবসা বাণিজ্য, নতুন একটা বিন্যাস আসা দরকার। একটা ফিলসফির সামনে আসতে হবে যে রাষ্ট্র পুঁজিকে কীভাবে দেখবে, ওনাকে উদ্যোক্তা হিসেবে সাহায্য করবে, আবার রাষ্ট্র ক্ষমতায় তাকে নিয়ে নেবে, নিয়ে আবার লুণ্ঠন করবে। এই অবস্থা কখনোই আর দেওয়া যাবে না। এতগুলা প্রাণের বিনিময়ে যে পরিবর্তনটা আমরা পেয়েছি, আমার কাছে মনে হয় না, কিন্তু এটা আপনি বলছেন বটে যে দেয়া যাবে না, কিন্তু অলরেডি কিন্তু 8 মাস, হ্যাঁ, সেখানে ডিস্টর্শন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে বিপ্লবটা কিংবা অভ্যুত্থানটা হলো,
সেখানে পেছনে তো কোনো মিলিশিয়া ছিল না, তালেবানদের মতো কোনো সামরিক শক্তি ছিল না। এটা ঘটেছে জনগণ এবং একটা স্বতঃস্ফূর্তভাবে জিনিসটা ঘটেছে। যদি অর্গানাইজড কোনো ফোর্স থাকতো তাহলে বিপ্লবী সরকার হতো, তাহলে ইতিমধ্যে বহু ট্রায়াল হয়ে যেত, অনেকের মৃত্যুদণ্ড কিংবা দণ্ডিত হতো। এখনো পর্যন্ত একজনকেও কিন্তু আপনি দণ্ডিত করতে পারেন নাই। বরং আমি বলবো যে শুরু হয়নি সেই অর্থে, ট্রায়ালও শুরু হয়নি। ফলে এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাদের পেছনে কোনো রাজনৈতিক শক্তিও নাই। এখন ছাত্ররা যে রাজনৈতিক শক্তিটা করেছে সেটাও তো অনেক ক্ষেত্রে প্রশ্ন, কতটুকু তারা অর্গানাইজ করতে পারছে, তাদের দর্শন কি, তাদের কি আপনার কি স্ট্রাকচারটা কি, অনেক কিছু কিন্তু টোটালি এখনও ধোঁয়াটে কিংবা অস্পষ্ট। ফলে আমার কাছে মনে হয় আর কি ব্যাপারটা সময় লাগবে। এবং এখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো তারা কীভাবে দেখে, সামরিক বাহিনীরা কীভাবে দেখে। তারপরে একটা জিনিস বলতে চাই, আমার এই বয়সে মানে ৭৩ বছর বয়সে অভিজ্ঞতা দেখলাম যে এরকম একটা এত বড় পরিবর্তনের পর যদি আমরা নতুন করে শুরু করতে না পারি তাহলে এর চেয়ে দুঃখ কিংবা বেদনা আর কিছু হবে না। এখানে সকলকেই আমাদের সামরিক বাহিনীকে ভাবতে হবে যে তারা ইজিপশিয়ান বাহিনী না, পাকিস্তান বাহিনী না, তারা কিন্তু বাংলাদেশের মানুষ। রাষ্ট্রের হাসিনার মতো দোদণ্ড প্রতাপের ফ্যাসিস্টকে যদি উৎখাত করতে পারে, যে কোনো কাউকে উৎখাত করতে পারে, হয়তোবা একদিন দুদিনের মধ্যে তারা পারবে, এটা বুঝে গেছে কিন্তু মানুষ। ফলে সকলকে আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি স্মরণ করে দিতে চাই যে আপনারা কিন্তু সবাই সাবধান হয়ে, এত হাজার তরুণের যে প্রাণ দিল, প্রাণ বলিদান করলো, সেটাকে চিন্তা করে কিন্তু একটা লক্ষ্য নিয়ে, একটা দর্শন নিয়ে, একটা ফিলসফি নিয়ে আগান। তাহলে কিন্তু এমন না যে আপনাকে অনেক কিছু আবিষ্কার। আমি অর্থনীতির ভেতরের আলোচনায় প্রবেশ করবার আগে আমি আপনাদের দুজনের কাছে একটু বুঝতে চাই যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেক ক্ষেত্রে এখন প্রশ্নবিদ্ধ যে তারা আসলে কতটা ফাংশন করছে, কতটা ডেলিভার করতে পারছে। যদিও সংস্কারের কথা বলছে, নানা রিপোর্ট তৈরি হচ্ছে, কিছু কিছু বিষয় নিয়ে ঐকমত্যর চেষ্টা চলছে, কিন্তু অনেকেই মনে করেন যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে আসলে ইকোনমিক স্ট্যাবিলিটিটা তৈরি হয় না, এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসলে এ ধরনের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। পলিটিক্যাল গভর্নমেন্ট ভালো হোক খারাপ হোক বা একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বলি আর ফরেন ইনভেস্টমেন্ট বলি সবটাই আসলে হবে, একটা ডিরেকশন পাওয়া যাবে। আদারওয়াইজ আপনি যতই রোড শো করেন আর ইনভেস্টমেন্ট সামিট করেন, কাজের কাজ কিছুই হবে কিনা। আপনারা কি এই ধারণার সঙ্গে একমত, না এর বাইরেও আসলে কোনো অপশন আছে? ছোট্ট করে উত্তর দিলেই হবে আপনাদের দুজনের কাছে। আমার কাছে মনে হয়, আমি মনে করি যে ডেফিনেটলি পলিটিক্যাল স্টেবিলিটি দরকার, এতে কোনো সন্দেহ নেই। এখন সেটা এরকম একটা ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর উচিত, তারা সবাই অনেক ভালো বুঝেন, তারা এত বড় পলিটিক্যাল পার্টি চালান। আমার মনে হয় এরকম একটা যে এত বড় একটা পরিবর্তন হলো, তারা তো এর আগে পারেন নাই। জনগণের সম্পৃক্ততার কারণে এবং তরুণদের প্রাণ বলিদানের কারণে কিন্তু ঐতিহাসিক যে সুযোগটা পাওয়া গেল, সেই সুযোগটাকে কিন্তু বিশ্বব্যাপী নতুনভাবে দেখা হয়েছে। এমনকি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছে 2024 সাল কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ। কেন বলেছে কথাটা? কিন্তু এমনি করে বলে না, যে এত বড় একটা পরিবর্তনের জন্য জনগণ সামনে আসলো। এখন এইটাকে ভাষা দেওয়া, এইটার অন্তর্নিহিত বাক্যকে বোঝা, যেমন অনেকেই পরিবর্তন চাচ্ছে, কী পরিবর্তন চাচ্ছে সবাই কিন্তু সেটা বলতে পারবেন। সেখানে বিশেষজ্ঞরা বলবেন, সেখানে যার যেখানে বিশেষজ্ঞতা আছে, অভিজ্ঞতা, তারা এটাকে ভাষা দেবেন। সংস্কারের কথা বলা হচ্ছে, যা বলা হয়েছে তাতে কি যথেষ্ট? কেন আমাদের দেশে, একটা উদাহরণ দিই, যেমন ঢাকায় 2টা সিটি কর্পোরেশন, কেন 2টা? কই টোকিওতে তো 2টা না। টোকিওতে কিন্তু মেয়র আছে প্রায় 14-15 জন, কিন্তু গভর্নর একজন, একটাই সিটি গভর্নমেন্ট, এবং তার আন্ডারে কিন্তু সব কিছু। দিল্লিতে অলমোস্ট তাই, ওইখানে একটা স্টেট গভর্নমেন্ট হয়, তারা করছে। ঠিক পাশে ব্যাংককে যান, সেখানেও কিন্তু। তাহলে আপনি যে বাংলাদেশকে চালাচ্ছেন, এখানে যে অনেকগুলা জরুরি সংস্কার দরকার ছিল, সেগুলোর জন্য তো অনেক ক্ষেত্রে অনেকগুলো মিনিস্ট্রিতে নিজেরা সংস্কার করতে পারে। আমার মনে হয় বাংলাদেশের সংস্কারের জন্য যে ব্যাপক একটা শক্তি দরকার, সেই শক্তিটা বর্তমান সরকার হয়তো পাচ্ছে না। তারা হয়তো পলিটিক্যাল মাসেল তাদের নাই, মাসেল নাই না মাইন্ড নাই। মাইন্ডের প্রশ্নও করা যেতে পারে, বাট
যারা হঠাৎ করে এসে উপদেষ্টা হয়েছেন তাদের সবাই তো আর বিপ্লবের প্রোডাক্ট না। বিপ্লব তো অংশগ্রহণ করতে হয়, বিপ্লবটা সোজা জিনিস না। যেমন ধরেন একটা আগে যে কমিউনিস্ট পার্টির কথা, সারাটা জীবন দিয়ে তারা মহাসত্যের দলে যারা ছিল অনেকে তো হারিয়ে গেছে, মরে গেছে, কিন্তু তারপরে ড্যাং শিয়াওপিং এসে আবার উনি পুঁজিকে নতুন বিন্যাসে নিয়ে চীনকে নতুন, আজকে চীন পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। এমনিতে তো না, ভিয়েতনাম একটা সমাজতান্ত্রিক দেশ, কিন্তু সে বাজার অর্থনীতিকে এমনভাবে গ্রহণ করেছে যেটা আমরা ঘোষিত বাজার অর্থনীতির দেশ হয়ে কিন্তু আমরা পারি নাই। সে সংস্কার করেছে এমনভাবে, প্রথমে শিক্ষা দিয়ে শুরু করেছে, শিক্ষা এবং এডুকেশন অ্যান্ড স্কিল নামে 73 সালে শুরু করেছে। আজকে ভিয়েতনামে এত ইনভেস্টমেন্ট কেন যাচ্ছে? বিকজ অফ স্কিল পিপল। আপনি কি করছেন? একদিকে মাদ্রাসা, একদিকে BBA কি পড়াচ্ছেন, কেন পড়াচ্ছেন, আর এই গ্রাজুয়েটরা কোথায় গিয়ে কাজ পাবে, নোবডি নোজ। ফলে আমার মনে হয় বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা কিন্তু রিয়েল জায়গায় আসতে পারি নাই। সেটার জন্য যে মানুষ প্রত্যাশা করে, 71 সালে করেছে, 90-তে করেছে, আবার 2024 সালে এসে করছে, মানুষের কিন্তু দোষ না, আমরাও কিন্তু প্রত্যাশা করে রাস্তা নেমে গেছি। তো আপনার কিন্তু কনক্লুশন কি? আমি যেটা যে আমার প্রশ্নের যে প্রশ্ন করেছিলাম আমি, আপনি যে প্রশ্ন করেছেন, আমি মনে করি ডেফিনেটলি দেয়ার মাস্ট বি চেঞ্জ। এই চেঞ্জটা হতে হবে, কোনো সন্দেহ নাই। সেই চেঞ্জের জায়গাতে আপনি, হ্যাঁ, ইলেক্টেড গভর্নমেন্ট, কোনো নিঃসন্দেহে ইলেক্টেড গভর্নমেন্ট দরকার, আপনি যে ফরম্যাটেই আসেন সেটা, এবং সেখানে হয়তোবা একটা ন্যাশনাল গভর্নমেন্ট হওয়ার একটা দারুণ সুযোগ এখন বাংলাদেশে তৈরি হয়েছিল। আমি মনে করি যদি মেজর পলিটিক্যাল পার্টিগুলো একটা জায়গায় একমত হতে পারত, তারা নির্বাচন করে একটা স্টেবল গভর্নমেন্ট দেওয়ার এই ঐতিহাসিক তাদের নেওয়া উচিত। তা না হলে কিন্তু এরকম একটা অবস্থাতে আপনি বিনিয়োগের আস্থা আনা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট। মিস্টার খান, আমি একদম খুব সহজ কথায় বলবো যে পলিটিক্যাল স্টেবিলিটি শব্দটা কিন্তু একটু আমার কাছে মনে হয় যে এখানে নিড টু বি ক্লিয়ার। অফকোর্স আমি অ্যাগ্রি পলিটিক্যাল স্টেবিলিটি এবং পলিটিক্যাল গভর্নমেন্ট আসা, এর নিয়ে কোনো বিতর্ক নাই। বাট প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি, আমি যে পলিটিক্যাল পার্টিটা উইন করবে সে হোয়াট ডেমোক্রেসি, তার কাঠামোটা কি? আপনি নেতা নির্বাচন করছেন, আপনি যদি নেতাকে নির্বাচন করা হয় যে আমি তাকে পছন্দ করি হক ভাইকে, আমি ওনাকে বললাম যে ভাই আপনি বরুড়া থেকে ইলেকশন করেন, আপনি ওখানে জনপ্রিয়। বাট আমি তো কোনো স্ট্রাকচার সেট করি নাই। কারণ যেই কারণে কিন্তু আমি মনে করি 90-র পরে, আমি যদি বলি 90-র পরে যে গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হলো, আপনি লক্ষ্য করে দেখেন যে 90-র পরে কিন্তু গণতন্ত্র ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। একটা সময় ফ্যাসিবাদী চলে আসলো। কেন আসলো? 90-তে কিন্তু একটা সিস্টেম ছিল, 96-এ এসে কিন্তু একটু করাপ্ট হলো, 2001 সালে এসে কিন্তু আরেকটু ফল করলো, এবং পরবর্তীতে আওয়ামী লীগ এসে 2009 সালে এমন করাপশন করলো, এমন মেকানিজম করলো, যেখানে মনে করলো যে এই রাষ্ট্রের মানুষগুলো হলো বোকা, তাদেরকে আমি যেভাবে ব্যবহার করব গণতন্ত্র সেটাই হবে গণতন্ত্রের, মানে আপনারা সব কিছু জানেন। তাহলে এখন আমার বক্তব্যটা হচ্ছে যে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম ব্যক্তিগত বাংলাদেশি নাগরিক হিসাবে, যে অ্যাটলিস্ট এই পরিবর্তন পর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলবে যে আমি নেতা নির্বাচন করব স্থানীয় পর্যায়ে, আমার প্রত্যেকটা ইনস্টিটিউশনাল সিস্টেমের উপরে আমার ব্যালট পেপার থাকবে, ওপেন সিস্টেম আমি দেখব, আমি যাব, আমার কোনো ব্যানার দরকার নাই, আমার কোনো ছবির প্রয়োজন নাই, মানুষ বিবেচনা করবে যে কাকে আমি নেতা নির্বাচন করব। এবং মানুষ যখন বুঝতে পারবে যে নেতা নির্বাচন করার প্রক্রিয়াটা গণতান্ত্রিক, তখন কিন্তু আপনার একটা পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু হবে। আদারওয়াইজ কি হবে, এখন কিন্তু মানুষ কি হচ্ছে, মানুষ কিন্তু এখন দিশাহারা, মানুষ নিজেও জানে না কাকে সাপোর্ট করবে, কি করবে। কারণ স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এক এক সময় এক একটা ভাবনা ভাবে। মানুষ কিন্তু এক সময় কিন্তু এটা যত কথাই হোক, আপনি দেখেন আওয়ামী লীগ আমলে আমি তো অবাক হইতাম যে ডানে তাকালে দেখতাম যে আওয়ামী লীগ, বামে তাকালে দেখলাম আওয়ামী লীগ, কিন্তু এখন দেখি নাই। মানে আমি খুব অবাক হচ্ছি, কারণ তখন তো আমরা কি পরিমাণ বিব্রত অবস্থার ভিতরে কাটতে হচ্ছিল আমাদেরকে। তো সেই কারণে আমি যেই কথাটা বারবার বলতে চাই যে আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি দরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, এর কোনো বিকল্প না। আমি হক ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমার ডেমোক্রেসিটা, আমার স্ক্রিনিং সিস্টেমটাকে যদি আমি ক্লিয়ার না করি, না সেটা আমি একটু আপনার সাথে একটু যোগ করতে চাই। সেটা হলো যে অ্যাকচুয়ালি দেখেন, রাজনৈতিক সংস্কার কিন্তু লং ডিউ, অনেক আগে হওয়া উচিত ছিল, হয়নি, দলগুলো তা করেনি, তারা বুঝতে পারেনি, তারা মূল্যায়ন করেনি জনগণকে। ডেফিনেটলি পলিটিক্যাল সংস্কার দরকার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার। এই আলোচনা কিন্তু বহুত আমরা করেছি। তারপর আমি সংক্ষেপে বলবো, রাষ্ট্র ব্যবস্থায়, স্থানীয় সরকার ব্যবস্থায়, তারপরে আপনার প্রশাসন, এতগুলো মিনিস্ট্রি আপনার কেন লাগবে? আপনি তো এগুলো করছেন না, আপনার করতে হবে এগুলো। তারপরে আপনি যেমন ধরেন বিনিয়োগ জায়গায় শাসন ব্যবস্থার মধ্যে আপনি প্রশাসনিক
সংস্কার দরকার। আপনি দরকার হচ্ছে এখানে আপনি যদি যেমন ধরেন আবাসন থেকে আরম্ভ করে পরিবহন, আপনি তো মৌলিক জিনিসগুলো মানুষকে দিতে পারেন নাই। আপনি ঢাকায় যে 10-12 হাজার টাকা বেতনে চাকরি করে হাজার হাজার মানুষ, সে কোথায় থাকে তাকে আমরা জানি, কি খায়, কতটুকু ক্যালোরি ইনটেক তার। আপনি তো গণতন্ত্রের কথা বলছি আমরা। ফলে আপনি এই যে মনে করেন যে আমাদের এই প্লট বানিয়ে আমরা পূর্বাঞ্চলে বনানী গুলশানে দিয়েছি, সেই ধারায় কি অব্যাহত থাকবে? আমি মনে করি এটার কোনো ফিউচার নাই। কিংবা আমাদের বাহিনীগুলো কি এরকম থাকবে? পুলিশ কি এরকমভাবেই মানে আইজি থেকে আরম্ভ করে এরকম থাকবে? আমি মনে করি তাহলে কোনো লাভ নাই। ডেফিনেটলি আপনাকে পরিবর্তন আনতে হবে, সেটা আপনি যে ফর্মে আনেন। এবং সে আলোচনাগুলো অনেক হয়েছে, কিন্তু আমার মনে হয় ব্যাপকভাবে যে যারা এই সংস্কারগুলো এত তড়িঘড়ি করে করছে, কিংবা ইনফ্যাক্ট মিনিস্ট্রিগুলোতে যে ছোটোখাটো সংস্কার হতে পারতো সেগুলো কিন্তু তেমন হচ্ছে না। হক ভাই, আমি একটা সিম্পল গ্রাসরুট লেভেলে উদাহরণ দিচ্ছি, আবার আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনি বরুড়ার লোক, বরুড়াতে কালকে কোনো একটা পলিটিক্যাল পার্টি বলল যে এই এলাকাতে আমি গ্রাসরুট লেভেলে আমি এই দলকে পরিচালনা করার জন্য জনগণ, তোমরা যারা আসো, যারা দলের সাথে সম্পৃক্ত, তারা ওপেন ভোটাভুটি করো, এবং এখানে কেউ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দরকার নেই। লেটস ট্রাই টু ফাইন্ড আউট দ্য রাইট লিডার হু ক্যান কন্ট্রিবিউট। আপনার নাম আসলে 1 নম্বরে, আপনি পোলাইটলি বলেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম গ্রেটফুল টু মাই কমিউনিটি, আমি কোনোভাবে এই পলিটিক্সের সাথে সম্পৃক্ত হব না, কিন্তু আই লাভ ইট, পিপল হ্যাজ দ্য রেসপেক্ট টু মি। সো যারা আসবে সেকেন্ড পজিশনে তাদেরকে আমি গাইড করব, বিকজ আপনি কিন্তু কনস্টিটিউশনালি বা যেটাকে বলে গণতান্ত্রিক রাইটের মাধ্যমে কিন্তু জনগণ আপনাকে পছন্দ করছে। তার মানে কিন্তু একটা মেসেজ কিন্তু এই সোসাইটিতে চলে যাবে যে সমাজে যারা ভালো লোক তাদেরকে জনগণ কিন্তু ঠিকই খুঁজে বের করে। আমি যদি এই কালচারটাকে ডেভেলপ কিন্তু পলিটিক্যাল পার্টিকে করতে হবে, এটা কিন্তু আপনি পলিসি করে কনস্টিটিউশন করে আপনি কোনোভাবে এটা করতে পারবেন না। পলিটিক্যাল পার্টিগুলি চাইলেই কিন্তু করা সম্ভব। আপনি এখন মনে করেন যে আজকে ব্যবসায়ীরা কেন আজকে এত দ্বিধা বিভক্ত। আমি যদি FBCCI, এখন আমি FBCCI আমি প্রেসিডেন্ট হইতে পারি নাই, কেন হইতে পারি নাই বলেন? এখন নিয়ম কি ছিল? আপনি তো জানেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হলে 2 বছর পরে ইউজুয়ালি FBCCI এর প্রেসিডেন্ট হয়। ইউ নো দ্য ট্র্যাডিশন প্রিভিয়াসলি, কারণ যেহেতু ঢাকা চেম্বার একটা ডমিনেট করে। কিন্তু আমি চেম্বারের প্রেসিডেন্ট হওয়ার পর আমি জানলাম যে আমাকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হইতে হবে, আমাকে দলের কথা বলতে হবে, তাহলে আমি FBCCI প্রেসিডেন্ট। ওয়াই? মানে এই যে একটা কালচার, মানে এই কালচারটা সমস্ত জায়গায় আপনি তো ভালো করে জানেন। কোনো অ্যাসোসিয়েশন, চেম্বার অ্যাসোসিয়েশন সংখ্যা কয়টা এখন আপনি ভালো করে জানেন। আমার কোথায় কোথায় একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, কোথায় কোথায় একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে, কেন এতগুলো পলিটিক্যাল পার্টি হচ্ছে? একটা জায়গায় আপনি হাত মানে সূচনা করেছেন, সেটাই বললাম যে আপনি পলিটিক্যাল পার্টি একটা জন্ম দেখেন। একজন জেল থেকে বের হয়ে এসে, আমি তাকে ছোট করছি না, সে জেল থেকে বের হয়ে এসে, আমি জাস্ট উদাহরণটা দিতে চাচ্ছি। উনি বললো যে আমি জেল থেকে মুক্তি পাচ্ছি না। আমি জিজ্ঞাসা করলাম জেলারকে, সবাই মুক্তি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? বললো আপনি তো কোনো পলিটিক্যাল পার্টি বিলংস করেন না। সেই জন্য উনি জেল থেকে বের হয়ে এসে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট অর নট, এটা আমি যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য হলো তার মানে আমার কালচার তো আরও ধ্বংস হলো। 5ই আগস্টের পরে যেই মেসেজটুকু আমরা দেওয়ার চেষ্টা করলাম, আপনি তো প্ল্যান পরিষ্কার ছিলাম যে আর চাঁদাবাজি হবে না, এত সাহসকার হবে না ঘুষ নেওয়ার। আপনি তো বিশ্বাসী ছিলাম, তাই না, যে আর মনে হয় এই দেশে আর চাঁদাবাজি হবে না, এই দেশে আর কেউ ঘুষ খেতে পারবে না। কিন্তু এখন কি দাঁড়াচ্ছে? এখন সিন্ডিকেট করে ঘুষ খাচ্ছে। এখন আপনি দেখেন যে অবস্থাটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো এখানে পলিটিক্যাল লিডারদেরকে কেয়ারফুল হইতে হবে, এবং যারা রাষ্ট্র ক্ষমতা বা যারা লিডিং পজিশন, ক্লিয়ারলি বলতে হবে মেসেজটা। তাদের একটা মেসেজ পুরো রাষ্ট্র পরিবর্তন করবে। আপনার আমার মেসেজে কিন্তু কিচ্ছু হবে না, আপনার আমার মেসেজে গালিগালাজ শুনবো। কিন্তু আপনি রাষ্ট্রনায়ক যারা হচ্ছে, যারা পলিটিক্যাল আগামীতে যারা রাষ্ট্রনায়ক হবে, উনি যদি বলে যে আমার দলের তৃণমূল পর্যায়ের কোনো একটা লোক নেতা নির্বাচিত হতে পারবে না গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া, তাকে অবশ্যই তার কি কি কারণ, কি কি ক্যারেক্টারের কারণে সে হবে সেটা ক্লিয়ার করতে হবে। আজকে আপনি আমাকে একটা কথা বলেন, আপনি একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, আপনার আমার ক্যারেক্টার আইডেন্টিফাই করার জন্য তো খুব সহজ পথ আছে। আমি ব্যাংক থেকে লোন নিয়েছি কিনা, আমি ব্যাংকের টাকা মেরেছি কিনা, পাবলিকের টাকা মেরেছি কিনা, আমি কারো কাছে মিথ্যা আশ্বাস দিয়ে টাকা নিয়েছি কিনা, আমি এক জায়গার টাকা আরেক জায়গায় ইনভেস্ট করছি কিনা, আমি আইন মেনে চলেছি কিনা, কাস্টমস আমার মাল কখনো ব্লক করেছে কিনা, আমাকে কখনো কাস্টম ব্ল্যাক লিস্টেড করেছে কিনা। আপনি দেখেন খুব সহজ। এখন আমি যদি বলি আমার কোম্পানি, আমি সেই 1990, আজ থেকে 36 বছর আগে আমি কোম্পানি শুরু করছি, যেই লাইসেন্স দিয়ে ইম্পোর্ট করে আমি আজকে একই লাইসেন্স দিয়ে আমি ইম্পোর্ট করছি, তাহলে আপনি কেউ কি আমাকে আইডেন্টিফাই করবে? কোনো অ্যানালাইসিস আছে, কোনো ক্রেডিট রেটিং আছে, কোনো ইভ্যালুয়েশন আছে? কোথাও নাই। তাহলে আপনি একটা কথা বলেন যে আমার ব্যবসায়ীদের ভিতরেও কিন্তু কোনো আইডেন্টিফিকেশন নাই, ক্লাসিফিকেশন নাই। আমাকেও যা বলবে আপনাকেও তা বলবে। কালকে জিল্লুর সাহেবও যদি ব্যবসা শুরু করে,
উনি বলবো ওই যে তৃতীয় মাত্রা থেকে অনেক পয়সা আর্ন করে এখন জিল্লুর সাহেব হয়ে গেল কোটিপতি। তার মানে ও যে পরিশ্রম করে জিল্লুর সাহেব যে এইটা হচ্ছে এটা বলবে না। তো আপনি প্রত্যেকটা পুঁজিবাজার কথা দেখেন, আজকে পুঁজিবাজার ধ্বংস হচ্ছে, কোথায় প্রেস কনফারেন্স করেছে। বাট আপনি একটা কথা বলেন, আমি সেদিনও বলেছি বাংলাদেশ ব্যাংক এবং ডিসিশন মেকারদের, আরে ভাই এই পুঁজিবাজার ঠিক করার জন্য একটা ছোট্ট একটা সার্কুলেশন এনাফ, এটা আপনারাও জানেন কিন্তু আপনারা করবেন না। বলেন, আমি বললাম যে বলা খুব সোজা, আপনি পুঁজিবাজারকে বলে দেন, আপনি বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলেশন দিয়ে দেন যে কোনো লোক যদি 100 কোটি টাকার উপরে বা 50 কোটি টাকার উপরে সে যদি কোনো লোন ব্যাংক থেকে নিতে যায় তাকে অবশ্যই পুঁজিবাজারের মাধ্যমে আসতে হবে। রাতারাতি দেখেন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। সিম্পল একটা সার্কুলেশন। এটা কি সবাই জানে না? আপনি জানি, অন্যরা জানে না, তাহলে এরা করবে না কেন? বিকজ দে আর ডিউ টু কজ অফ দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট। যারা আছে রাজনৈতিক নেতাও যারা আছে তারাও এটা সাপোর্ট দিবে না। আমরা আলোচনায় মানে অনেক বেশি আমি লাস্ট একটা কথা আপনাকে বলি, আজকে আমেরিকার ইকোনমি, ইন্ডিয়ার ইকোনমি, ইউরোপের ইকোনমি, সমস্ত ইকোনমি স্ট্রং হচ্ছে কেন? আপনি বলেন। কালকে একটা ছেলে নতুন স্টার্ট আপ জন্ম নিচ্ছে, সে প্রথম চলে যাচ্ছে পুঁজিবাজারে, ক্রাউড ফান্ডিংয়ে চলে যাচ্ছে যে আমাকে ফান্ড করো। কেন? কারণ সে জানে যে এই ফান্ডে যদি আমি চিট করি আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে, একটা লিগাল বাইন্ডিংসের মাধ্যম দিয়ে আপনি জানেন যে সেখানে কিন্তু এটা করতে হয়। তাহলে আমার দেশে আমি তো জানি, পরিষ্কার জানি যে একটা লোক 30,000 40,000 কোটি টাকা, আজকে আপনি বলছেন যে সে টাকা পাচার করছে, সে আপনি কোনোভাবে তাকে বলেন না যে ইফ ইউ নিড মানি ইউ গো টু দ্য ক্যাপিটাল মার্কেট, ইউ নিড টু গিভ দ্য ট্রান্সপারেন্ট। অ্যান্ড আমি একটা কোম্পানি ক্যাপিটাল মার্কেটে আমার আছে, আমাকে তো এজিএমে ফেস করতে হয়। দুই একজন আমার সাথে কিন্তু রেগে যায় যে আপনি এটা বলতে হবে, বিকজ আজকে শেয়ার হোল্ডারের দিন, আপনার দিন না। তারা কিন্তু আমাকে কিন্তু ফিঙ্গারিং, আই লাভ ইট। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আমার যদি কোনো পারফেক্ট অডিটিং না থাকে, আপনি পুঁজিবাজারে থাকলে আপনাকে রিকগনাইজ অডিট ফার্ম দিতে হবে, এম আই রাইট? আর আপনি যদি পুঁজিবাজারে না থাকেন তাহলে আপনি কিন্তু পিছন থেকে একজনকে এনে বলবেন যে দিচ্ছে, হাতটা বাড়িয়ে দিবেন, আপনাকে একটা অডিট রিপোর্ট দিবে, আপনি দিয়ে বলবেন যে এটা আমার অডিট রিপোর্ট। তা আপনি কি করছেন? আপনি এটা কি জানে না সরকার? এটা কি পলিটিক্যাল পার্টি জানে না? তাহলে আমার উদ্দেশ্যটা কোথায়? আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমি তো সত্যিকার অর্থে এই দেশে গণতন্ত্র চাই না। তাহলে আমি মানুষকে সবসময় একটা আশা ঝুলিয়ে দিব যে এইবার ওই সরকার ফ্যাসিস্ট সরকার ছিল, আমি আসলে দেশ পরিবর্তন করব। আমি 4-5 বছর করে আমি কোনো কনস্টিটিউশন শেপ করব না, আমি মানুষকে কনফিডেন্স দিব না। শিক্ষা ব্যবস্থা দেখেন, এতগুলো কমিশন হইলো, আমার তো মূল প্রবলেম আপনি বললেন, আমার মূল প্রবলেম স্কিল, হ্যাঁ রাইট? আমার মূল, আপনি নিজেই কিন্তু বারবার বললেন যে আমার মূল প্রবলেম স্কিল। তো আমার স্কিলের উপরে কিন্তু কোনো নেই। আপনি দেখবেন কথা শুনলেই বলবেন যে হ্যাঁ আমাদের স্কিল ডেভেলপমেন্ট করছে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এত 1000 কোটি টাকা দিবে, সবাই বলছে। কিন্তু আপনি কেউ কি ইনস্টিটিউশন, ইভেন পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা সময় ছিল, হক ভাই আপনি নিজেও জানেন যে বাংলাদেশে পলিটিক্যাল পার্টির জন্য কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট ছিল। বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোর জন্য কিন্তু আজকে গভর্নেন্স, আপনি মনে করেন যে গভর্নেন্স স্টাডি ডিপার্টমেন্ট কিন্তু খুব পপুলার ছিল। পিএটিসির কথা চিন্তা করেন যে গভর্নমেন্ট কিন্তু সেখানে স্টাফদেরকে কিন্তু একটা প্রপার ট্রেনিং দিত। আপনি এগুলো কিছুই নাই, আপনি সমস্ত কিছু কিন্তু আপনি ভেঙে টস করে দিয়েছেন। আপনি শুধু একটাই, আপনার গায়ের কালার কি আর আমার গায়ের কালার কি, আপনি ওই দিকে গেলে নীল, এদিকে হলে আপনি সাদা। আপনি, আমার মনে হয় যে আমি একটা ফেডারেশন চেম্বার নিয়ে একটু করে আলোকপাত করছিলেন আপনি। দেখেন, এটাকে বলে ন্যাশনাল চেম্বার, সমস্ত চেম্বার অ্যাসোসিয়েশনের সমন্বয় হলো ফেডারেশন চেম্বার। অনেক কোনো দেশে ন্যাশনাল চেম্বার বলে, কোনো দেশে ফেডারেশন চেম্বার বলে। সেখানে কিন্তু একটা প্রশাসক বসানো হয়েছে, তিনি প্রশাসন থেকে এসেছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসেছেন। কোনো ব্যবসায়ীকে এটা একজন সিনিয়র বিজনেসম্যান কিংবা ইকো হতে পারত। এখন এত সময় চলে যাচ্ছে, এখন কিন্তু গোটা দেশে কোনো রিপ্রেজেন্টেশন নাই। সরকারের যে পলিসি লেভেলগুলো বাই ন্যাশনাল কিংবা মাল্টি ন্যাশনাল বলে, এইসব জায়গায় চুক্তি কিংবা আলোচনা হচ্ছে, সেখানে কোনো চেম্বার প্রতিনিধি কিংবা বেসরকারি খাত অলমোস্ট নাই, হুইচ ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইন। এখন যেহেতু সরকারের ভিতরে এটা বুঝতে পারছে না, প্রায় 8 মাসের মতো সময় চলে গেল, এখনও পর্যন্ত কিন্তু নির্বাচনের কোনো নামগন্ধ নাই। আবার এত সব ভিতরে অ্যাসোসিয়েশন, আমাদের যে সেক্টর ভাগ করাও নাই। সেক্টরাল রিপ্রেজেন্টেশন বলতে যেমন বিজিএমই হয়তো বা বিটিএমএ, তারা বলতে পারে যে আমরা বড় অ্যাসোসিয়েশন। ছোট ছোট যে হাজার হাজার ব্যবসায়ী আছে, তারা কোত্থেকে আসবে, তাদের দাবি দেওয়া কিংবা তাদের সমস্যাগুলি কীভাবে নিরসন হবে, তাদেরকে কোনো ফোরাম নাই। ফেডারেশন চেম্বারই ছিল সেই ফোরামটা। সেখানে একটা ব্যাপক পরিবর্তন দরকার ছিল। একটা, আমি মনে করি যে একটা সংস্কার কমিশন ওখানে হওয়া দরকার ছিল, যাতে বেসরকারি খাতের যে হাজার হাজার মানুষ, উদ্যোক্তাদের সমস্যাগুলি নিয়ে অর্থনৈতিক উন্নয়ন হবে, সেটাও কিন্তু হচ্ছে না, মানে থেমে আছে। হয়তো বাণিজ্য মন্ত্রণালয় মনে হয় কিছু একটা করছে। আমার মনে হয় আর কি যে আমরা এখন যে অবস্থার মধ্যে হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে যে আমরা
রাষ্ট্রে যে ব্যাপক পরিবর্তনের প্রত্যাশাটা করা হয়েছিল সেটা ঠিক সেইভাবে এগোচ্ছে না মোটেই। এবং তাতে গিয়ে যদি এখন আমরা এত প্রাণের বিনিময়ে এসে যদি আমরা কাঙ্ক্ষিত একটা পরিবর্তন সাধন করতে না পারি, এমনিতে বলা হয় যে চেঞ্জ অর ডাই, আমরা অনেক আলোচনা করছি। তো এই চেঞ্জটা অপ্রত্যাশিত। গত সরকারের সময় কিন্তু আমরা অনেক কথা বলছি এখানে সরকারকে উদ্দেশ্য করে পরিবর্তনের জন্য। এখন সেই পরিবর্তনটা একটা রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলো বটে, কিন্তু রাষ্ট্রের কি পরিবর্তন হয়েছে? এখন রাষ্ট্রে হ্যাঁ একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা হয়তো অনেক ক্ষেত্রে দুর্নীতি কিংবা আমরা যেমন অর্থনীতিটা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, আমি মনে করি সে জায়গায় হয়তো কান্ট্রিকে দেউলিয়া ঘোষণা করতে হতো যদি ও অবস্থা থাকতো। সেটা হয়নি। আমরা হয়তো খাদের কিনার থেকে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপগুলো যেভাবে আছে তাতে কিন্তু একটা ডেফিনেটলি অর্থনীতির জায়গায় আমরা একটা বেটার সেফটি জায়গায় আছি, অতটুকু পাচার হচ্ছে না। কিন্তু এটা তো শুধু কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় তারা কিছু ভালো কাজ করেছে, সেজন্য একটা ইতিবাচক অবস্থা তৈরি হয়েছে। বাট সার্বিকভাবে আমরা যে বিনিয়োগের কথা বলছেন, বিনিয়োগের জন্য পরিবেশ করতে গেলে কিন্তু আপনি যে আলোচনা করলেন, এখন রাজনৈতিক পার্টিগুলোকে রাতারাতি কি আপনি সংস্কার করাতে পারবেন? আমি হক ভাই আমি 2 মিনিট একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি এফবিসিসিআই লিডার, এফবিসি দীর্ঘদিন আপনি ডাইরেক্টর হিসেবে ছিলেন। আমি লাকিলি কিন্তু এফবিসিসিতে ইলেকশন করছি, আমি প্রতিটা ভোটারের কাছে গিয়েছি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি এটা বললে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এফবিসিসি আপনি বলেন একজন প্রশাসক বসছে, আপনি আর আমি কালকে সকালে আমরা দুইজন যদি কালকে ডাক দেই খুব আন্তরিকতা নিয়ে, আমারও কোনো নেতা হওয়ার শখ নাই, আপনারও এখন নেতা হওয়ার শখ নাই, কিন্তু আপনি দেখেন আপনি কালকে যদি সকালবেলা ডাক দেই, আমাদের এই ব্যবসায়িক লিডাররা কেউ কি একমত হবে বলেন? পরের দিন হয় আপনার ক্যারেক্টার তো নিবে, আমারটাও নিবে, বলবে আমি এই করেছি সেই করেছি, দুনিয়ার সব কিছু, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে কি, যেমন মনে করেন কেউ যদি এখন আমার বলে না যে কেউ যখন না পারবে তখন কি করবে, যেমন আমি একটা সময় সবসময় বলি যে আমি খুব ছোট একটা ব্যবসা থেকে শুরু করে আজকে এই জায়গায় আসছি, হাঁটি 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 পা করে। তার মানে কিন্তু আমাকে বলবে যে ও আচ্ছা ওই যে একটা ছোট ব্যবসায়ী, অর্থাৎ আমাকে কিন্তু ইনসাল্ট করবে, আপনাকে ইনসাল্ট করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে এই কথাটা আমি শেষ করে দেই যে আমি রিয়েলাইজ করার পরেও কিন্তু আপনিও ডাকেন না, আমিও ডাকি না। কেন ডাকি না? আমরা কিন্তু এই প্রশাসক থাকতে পারে না। আই ক্যান গিভ ইউ দ্য চ্যালেঞ্জ, আপনি কালকে সকালে ডাকেন, আমি আপনার সাথে শরিক হব এবং দেখবেন সবাই আসবে। কেন আসবে? কারণ সবাই পরিবর্তনটা চাচ্ছে, কিন্তু লিডটা কেউ নিচ্ছে না, যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধাবে। কারণ আপনি একজন প্রশাসক বসে আসছেন, উনি তো আমি মনে করি হি ইজ রাইট, ওনাকে সরকার দিয়েছে, উনি তো গায়ে এসে নাই। তাহলে আমরা ব্যবসায়ীরা এখনও একমত হইতে পারে। ব্যবসায়ী দেখেন, কেউ বলে বৈষম্য বিরোধী এইটা, কেউ বলে এটা ব্যবসায়ীদের ভিতরে বিভাজন, এই সুযোগটা উনি নিচ্ছে। তো এই জন্য বলছি যে এখানেও কিন্তু আপনি কোনো সলিউশন দিতে পারছি না। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রতিনিধিত্বহীনতার কারণে যে মারাত্মক ক্ষতি হচ্ছে, ক্ষতিটা কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। এবং পলিসিগত একটা পলিসি যদি আপনি এমন একটা চুক্তি করলেন কোনো একটা দেশের সাথে, এখানে আপনার বাজারটা নষ্ট হয়ে গেল, আমরা কিন্তু জানতেও পারলাম না যে কেন আমরা সুযোগগুলো হারিয়ে ফেললাম। ফলে এই জায়গাগুলোতে যে মারাত্মক রকমের একটা ক্ষতির আশঙ্কা আমি করছি, সেটা কিন্তু হয়ে গেছে। কারণ এখানে অভিজ্ঞ লোকেরা নাই, কোনো ব্যবসায়ীরা নাই, কোনো ব্যবসায়ীর প্রতিনিধি নাই, মেজর চেম্বার অ্যাসোসিয়েশন কেউ কিন্তু নাই। এই ফাঁকটা কিন্তু আমার জন্য খুব ক্ষতিকর। যাক, কামিং ব্যাক টু আমার মনে হয় যেটা জেলুর ভাই আলোচনা করছিলেন, যে আমরা অ্যাকচুয়ালি খুবই একটা আশঙ্কাজনক অবস্থানে আছি মনে হয়। কারণ একটা তো সরকার, একটা স্টেবল গভর্নমেন্ট আসতে হবে, কোনো সন্দেহ নাই, আসতে হবে। এবং সেটার পদ্ধতিটা কী হবে? যদি আজকে এটা কোনো বিপ্লবী সরকার হতো একরকম হতো, এটা কিন্তু বিপ্লবী সরকার না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে এবং তার টি ওয়ার্কটা কী? এখন যেটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তাদেরকে আপনি ছাত্ররা বলছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। তো সেইখানে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে যে নির্বাচন হবে এবং নির্বাচন হলে পর আপনার সে নির্বাচনে জনগণের অংশগ্রহণ, তারপরে হলো একটা স্টেবল গভর্নমেন্ট দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু সেই জন্যই বাংলাদেশে এই মুহূর্তে চিন্তার জায়গাটায় বড় রকমের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে আমাদের একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এবং সেটার প্রমাণ তো একমাত্র যদি আপনি
যাকে বলে নির্বাচন ছাড়া কি রাস্তা আছে আপনি এটা কি করতে পারেন? রেফারেন্ডাম হতে পারে, আপনার আইন পরিশোধ করতে হতে পারে ইত্যাদি। তো ফলে এখানে তো আমার মনে হয় দেশকে এখন একটা এরকম অবস্থা থেকে একটা স্টেবল জায়গায় যাওয়ার এই চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে কিন্তু এটা চিন্তা করতে হবে। সমস্ত মেজর রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে, তারা যেভাবে করে আসছিলেন ঠিক সেভাবে এটা যাবে না কোনো মতেই, আগের জায়গায় যাওয়া যাবে না। তাদেরকে সবাইকে ছাড় দিতে হবে এবং নতুন চিন্তা আসতে হবে এবং তারা মনে করেন যে একটা ন্যাশনাল গভর্নমেন্টের কিন্তু ভীষণভাবে দরকার এখন। জি না, ওই জায়গাটাতে আমি বলছি, আমি আপনার সাথে আবার ইকো করেই বলতে চাই যে আমাদের কিন্তু এখন এনি হাউ একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতেই হবে, বেশি কিছু না। হু ইজ রাইট, হু ইজ রং, কে ভালো লোক, কাকে লিডারশিপে আনতে হবে। কারণ এখন আপনি এমন একটা সোসাইটি এখন ডেভেলপড হচ্ছে যে আপনি একটা ভালো লোককে নিয়ে আসবেন, পরের দিন তার চরিত্র নাই। কেন তার চরিত্র নাই? কারণ একটা লোক কিন্তু একটা খারাপ লোকও কিন্তু ভালো হইতে পারে, এটা তো আপনি স্বীকার করবেন। কারণ আমি অতীতে যেতে চাই না, ধর্মীয় কথা বলতে চাই না। যে অপরাধ করেছে তাকে আপনার চিন্তা না, আমি সেই যে হত্যাকাণ্ড করেছে, আমি সেই খারাপ লোকের কথা বলছি তাকে তো আপনার পানিশমেন্টে আনতে হবে, তার মধ্যে কোনো ছাড়ের সুযোগ ওই খারাপ লোকের কথা বলছি না। আমি বলছি যে কারো হয়তো একটা লিডারশিপ কোয়ালিটি ছিল না, একসময় সে হয়তো ওইভাবে করতে পারে নাই। এখন কিন্তু সে বিভিন্ন কারণে তার ডেভেলপড হওয়ার পরে তার লিডারশিপ কোয়ালিটিটা চলে আসছে। তাহলে ওই লিডারশিপ কোয়ালিটিটা প্রুফ করার জন্য কিন্তু তাকে কতগুলো প্রসেসের ভিতরে নিয়ে আমি তাকে বসাবো। কিন্তু আমি যদি বলি যে না, উনি একসময় এই লিডারশিপ থেকে এই রংটা করছে, এই রং, তাহলে কি আমি কাউকেই বের করতে পারবো না? আপনি সোসাইটিতে কোনো একটা লোককেই যদি আপনি রাইটলি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে লিডটা দিবে কে? আপনি একটা জিনিস খেয়াল করতে হবে, কারণ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, যেহেতু পার্সোনালি উনি কিন্তু বারবার একটা কথা বলছে, এবং আমি নিজেও বারবার বলছি যে আমি পার্সোনালি ওনার সাথে কথা বলার সময় কিন্তু একটা কথা বলছে। উনি আমাকে যখন বলছে তুমি আমাকে একটা লোক দাও যে এডুকেশন সেক্টরে কে করবে, আমি যদি লোক দেই তাহলে পরের দিন আপনিই বলবেন যে এটা ও রিকমেন্ড করছে ফেল করলে, সো ইউ শুড জাজ ইউরসেলফ। উনি বলছে সবাই তো একই কথা বলে, তোমরা কেউ তো নাম দিচ্ছ না। তো তখন আমি বললাম যে আপনি একটা প্যানেল গঠন করেন, স্ক্রিনিং কমিটি গঠন করেন, বাট এনিওয়ে সেটার হয়নি। কিন্তু এখন ওই যে উনি তখন বললো আমি স্ক্রিনিং কমিটি করে যাকেই নিব তাকেই পরের দিন লেখালেখি করবে। তাই আমি সেটা একই কথা আমি এখন বলবো, আপনি পরে বিপদে পড়লে আমার নাম বলে দেবেন। তো তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা কিন্তু এখন একটা মহা সংকটে আছি। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের কিন্তু এখন আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে, যেমন ধরুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রথম ক্ষমতা নিলেন, দায়িত্ব নিলেন, তখন কিন্তু তিনি যে সিলেকশনটা করেছিলেন আমাদের বেস্ট গভর্নমেন্ট হয়েছিল। এবং কারণ কি, তিনি ব্যক্তিগতভাবে সততার একদম নির্মোহ ছিলেন। ভাগ্য ভালো তখন ফেসবুক ছিল না। না ঠিক আছে, আমি কথাটা বলতে আমি বলি, শুনুন, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইনফরমেশন ঠিক আছে, কিন্তু সততার যে ব্যাপারটা, জাতির জন্য যে কমিটমেন্ট, সেটা কিন্তু কোনো বিকল্প নাই। আপনি ভাই আমি আপনাকে একটু উদাহরণ হিসেবে দিই, আপনি আমার থেকে ভালো জানেন, আব্দুর রহমান বিশ্বাসকে যখন ধর্মমন্ত্রী করা হলো, উনি তখন পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন, ইফ আই এম নট রং, আমি যতটুকু স্ট্যাটিস্টিক জানি। এবং বলা হলো যে ওনার বাড়ির লোক বলল যে দাদা বাড়িতে পুলিশ আসতেছে। উনি বলল আমি তো কোনো অপরাধ করিনি, পুলিশ কেন আমার বাড়িতে আসবে? বলে জানি না, একটা অনেক বড় পুলিশ দল আসছে। এবং আমি যতটুকু শুনছি, আমি জানি না, আমি মিথ্যা হইতে পারে, বাট আমি এটা ফ্যাক্টটা জানি যে উনি এক পর্যায়ে কিন্তু ভাবলো যে সামথিং রং, উনি এটা আড়ালে চলে গেলেন। পরবর্তী দিকে বলা হলো দাদা তোমাকে তো জিয়াউর রহমান সাহেব ধর্মমন্ত্রী বানিয়েছে। বলে কি, আমাকে তো জানাইনি। তার মানে কি হচ্ছে, জিয়াউর রহমান সাহেব কিন্তু খুঁজে 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 লোকজনকে বের করে নিয়ে আসছে। আপনি জানেন পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক সম্ভবত, তাই তো? পররাষ্ট্র শামসুল হকটা উনি বলার পর উনি কিন্তু রিফিউজ করছে মুখের উপরে। উনি বলছে যে নো, আমি পররাষ্ট্র দায়িত্ব নিব না। এবং জিয়াউর রহমান বলছিল কেন নেবেন না? আবুল ফজল শর্মা তো লোক আনছে, এবং তখন কিন্তু জিয়াউর রহমান সাহেব বলেছিল যে আমি আপনাকে সমস্ত এম্পাওয়ারমেন্ট দিব, ডেলিগেশন দিব, এবং ওই কমিটমেন্ট নিয়ে উনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল। আপনি খেয়াল করে দেখেন। এখন প্রশ্ন, আমি কিন্তু এই কথাটাই বারবার ঘুরে ঘুরে বলছি যে আপনাকে লোক নির্বাচন করতে হবে রাইটলি। তখন কিন্তু ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। আজকে ফেসবুক ইউটিউব থাকলে পরের দিনই কিন্তু বেরিয়ে যাইতো যে উনি ওই, এবং বলতো আব্দুর রহমান বিশ্বাস তো লুঙ্গি পরেছিল, আব্দুর রহমান বিশ্বাস তো অপরাধ না করেও দৌড় দিয়েছিল। মানে অর্থাৎ আলটিমেটলি দেখা গেল যে রাষ্ট্রনায়করাও কিন্তু বিব্রত হয়ে যাবে যে আমি কি রাইট ডিসিশন নিলাম, আমরা রং ডিসিশন নিলাম, বিকজ আমার ডেটা অ্যানালাইসিস প্রপার না। আমি কিন্তু এই কথাটাই বারবার বলছি, আমার ডেটা অ্যানালাইসিস প্রপার নাই। আপনাকে ডিএনএ টেস্ট করা খুব সহজ,
কিন্তু আমাদের কি ব্যবসায়ীদের ডিএনএ টেস্ট করা কি সহজ না? আপনি আমাকে বলেন, আমি তো একটু আগে বললাম আপনি যে কোনো লোকের ডিএনএ টেস্ট করতে পারবেন। আমি ওই কথাটাই বলছি যে একটা লোক আপনি রাইটলি চুজ করতে হবে এবং এটা পলিটিক্যাল পার্টিগুলো করতে হবে, এটা কিন্তু আমি আপনি করলে হবে না। এটা রাষ্ট্রতে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছে ওনারা যতই বলুক জিল্লুর সবচেয়ে ভালো লোক, যার দায়িত্ব দেখ পরের দিন পরে কিন্তু জিল্লুর লাইফ শেষ। ওই হয়তো ছাত্র জীবনে কারোর সাথে একটু একটা দুষ্টামি করছে, ওইটাই কিন্তু এসে হয়তো কেউ ছবি তুলে রাখছে, তার লাইফ শেষ। অথচ ওইটার সে তার নলেজও নাই যে সে যে ছাত্র জীবনে একটা কাজ করেছে সেটা তার নলেজও নাই। তো এই কারণে বলছি যে আপনার ডিএনএ টেস্ট, আপনার রাইট স্ক্রিনিংটা পলিটিক্যাল লিডারগুলো করতে বলতে হবে যে ইয়েস, আমি কিন্তু একটু আগে বলছি আমি হক ভাইকে সিলেক্ট করেছি, হি শুড বি দ্য রাইট লিডার, এবং তোমরা দেখো তার কোনো রং থাকলে বিকল্প কে আছে আমাকে দাঁড় করাও। যেটাও জিয়াউর রহমান সাহেব করার কারণেই কিন্তু জিয়াউর রহমান মানুষকে রেসপেক্ট করে। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, কারণ আমি একটা কথা বলতে চাই এই জায়গাটায়, আমি 1978-এ যখন স্কাউট জাম্বুরিতে জয়েন করি, আমি একটা বাচ্চা ছেলে, আমার সেদিন টেন্টের দায়িত্ব ছিল। জিয়াউর রহমান এসে যখন দেখলে আমার বয়স কম, ক্লাস 8-এ পড়ি, উনি কিন্তু আমার পাশে বসে এই তোমাকে কেন দায়িত্ব দিল, তুমি কেন এখানে বসে আছো, এবং উনি বসে বললো যে তোমার কি দায়িত্ব। তো এই যে একটা রাষ্ট্রনায়ক, এবং তখন তো সিকিউরিটি ছিল না। জিয়াউর রহমান আপনি জানেন নিশ্চয়ই হক ভাই, 1978-এ হি ইজ নট রিসিভিং এনি সিকিউরিটি। উনি কিন্তু একজন দুইজন লোক নিয়ে সাদা পোশাকে মুভ করতেন। 1300 সিসি গাড়ি চালাতেন। হ্যাঁ, তাহলে এখন সেই রাষ্ট্রনায়ক তো নাই, আমাদের সেই লিডারশিপটা নাই, এটা আপনাকে মানতে হবে। আমি কিন্তু বারবার বলছি জিয়াউর রহমানকে মৃত্যুর পূর্বে তার ফ্রেন্ডরা, আপনি জানেন যে তখন সম্ভবত লেফটেন্যান্ট জেনারেল শওকত তাকে বারবার বলছে যে আপনার জীবন বিপন্ন। উনি কি বলছিল, যে আমাকে কেন মারবে, আমি তো দেশের কোনো উপকার করি না, এবং উনি খেপে গেছিল। বারবার বলছে চিটাং সার্কিট হাউসে বিদেশিরা চক্রান্ত করে, হ্যাঁ আপনার কিন্তু আপনার উপরে আক্রমণ হতে পারে, এবং তাকে কিন্তু বারবার রিপোর্ট দিচ্ছিল, কিন্তু উনি খেপে যেত। উনি বলতে আমাকে কেন মারবে, তার মানে কিছু হোয়াট কনফিডেন্স উনি রাখছে। তো সেই কারণে আমি বলবো যে এই জায়গায় আমার রাষ্ট্রনায়ক যারা, পলিটিক্যাল লিডার যারা, তাদের একজন দুইজন বা লেভেলে তাদের এই কনফিডেন্সটা যতক্ষণ পর্যন্ত না আসবে যে আমি রাইট লোকটা সিলেক্ট করবো। তুমি ফেসবুক আর ইউটিউব কি করো দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু এখন রাষ্ট্র চালাচ্ছে ফেসবুক ইউটিউব, আপনি কি করবেন? শোনেন, আমার মনে হয় যে মৌলিক ইস্যু এত বড় একটা পরিবর্তনের পরে, এবং যেখানে এত বিলিয়ন ডলার পাচার হয়েছে, এই যারা এই টাকা নিয়ে গেছে তারা কিন্তু লন্ডনে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, নিজের পক্ষে মালয়েশিয়া, দুবাইতে বসে কিন্তু এই টাকা তো একটা শক্তি, তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক খেলার চেষ্টা করবে। অতএব এইখানে জনগণ, তারপরে দেশপ্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর উচিত হবে একটা শক্তি তৈরি করে একটা দিকে নিয়ে যাওয়া দেশটাকে। এবং এখন যদি এরকম আপনার এরকম তো রাষ্ট্রের লিডাররাই করতে হবে, আমি তো আপনাকে ওই কথাটাই বলছি, হয়তো পলিটিক্যাল পার্টিগুলোকে করতে হবে। তা অন্য আমি আপনি কিছু করলে হবে না, পার্টিগুলোর মধ্যে আপনার সেই জিনিসটা আসতে হবে, এবং আমাদের জনগণকে সচেতন থাকতে হবে। কারণ জনগণ কিন্তু রাস্তায় নেমে একটা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু, অতএব জনগণকে সচেতন থাকা, জনগণকে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য রেডি থাকতে হবে। এখন এখানে আমাদের সামরিক বাহিনী আছে, প্রতিরক্ষা বাহিনীগুলো আছে। যদি রাষ্ট্রকে তারা সবাই চায় যে এত বড় একটা পরিবেশ সারা পৃথিবী যেটা ওয়াচ করলো, তারপরে আমরা কোন জায়গায় গেলাম। হ্যাঁ, হতে পারে আমরা, যেহেতু আমাদের এখানে কোনো বিপ্লবী পার্টি ছিল না, তাদের কোনো মিলিশিয়া বাহিনী নাই, ফলে কোনো বিপ্লবী সরকার হয়নি, কিন্তু বিপ্লবী জনগণ তো আছে, যে জনগণ এত বড় একটা অভ্যুত্থানকে, জনগণ এবং আপনি দেখেন সেনাবাহিনী, সেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে রিয়েলাইজ করতে হবে এটা, এবং পলিটিক্যাল পার্টিগুলারই সবচেয়ে বেশি ভূমিকা এখানে আছে। এবং সামরিক বাহিনীকে বুঝতে হবে যে বাংলাদেশকে কিন্তু পাকিস্তানের মতো রুল করা যাবে না, ইজিপ্টের মতো ওই সামরিক বাহিনী ওই ছড়ি এখানে ঘোরাতে পারবে না। এই জনগণ কিন্তু মুক্তিযুদ্ধ করা দেশ, সেই জন্য আমি বারে বলছি। এবং ভারত যেটা করেছে, রকে দিয়ে এখানে সব ইনস্টিটিউটকে ধ্বংস করেছে, সেই জন্য ভারতকে আমি মনে করি স্পষ্ট করে বলতে হবে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক চায়, তাহলে বাংলাদেশকে ভারত সম্মান করতে হবে, যার ক্যারেক্টার। অতএব সেটা আমি সেটা বলছি একজন সাধারণ মানুষ হিসাবে, যেটা আমরা প্রত্যাশা করব। ভারত যেহেতু ডেমোক্রেসি তার দেশে চর্চা করছে, আমার দেশে আমি ডেমোক্রেসি চর্চা করতে চাই। অতএব আমরা ভারতের সাথে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা তার সাথে টিকে থাকতে চাই, ব্যবসা করতে চাই, বাণিজ্য করতে চাই, শান্তিপূর্ণ অবস্থান চাই। পাশাপাশি দে মাস্ট রেসপেক্ট আওয়ার পিপল, যে আমাদের পিপল কিন্তু ডেমোক্রেসি চায়। সেখানে ডেমোক্রেসিকে তারা হত্যা করে কোনো দলকে ক্ষমতা বসিয়ে রাখবে, সেরকম তাদের যে কুখ্যাত রয়ের কোনো অ্যাক্টিভিটি আমরা জনগণ এখানে আর দেখতে চাই না। তো অতএব রাজনৈতিক দলগুলো যারা এগুলোকে মনে করছে কোনো না কোনোভাবে ক্ষমতা আসবে,
আমার মনে হয় তারা ঐতিহাসিক ভুল করবে। অর্থাৎ তাদেরকে একটা আদর্শিক জায়গায় আসতে হবে, আদর্শিক জায়গায় আসতে হবে, এবং তারা হয়তো বলতে পারে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করতে চাই, কিংবা তারা রাজনীতিতে পরিবর্তন আনা, জ্যানত্যান করে ক্ষমতায় যাবে, এমপি বানাবে, তারপর ক্ষমতায় আগের মতো হবে। আমার বিশ্বাস বাংলাদেশের জন্য এটা বেশি দিন টিকবে না, আমি এটা কোনোদিন টিকবে না। এবং বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে কিভাবে সরকারকে ক্ষমতা দিয়ে সরাতে হয়। দ্যাটস ট্রু। না একটা কথা হক ভাই, এটা বারবারই বলছি, এবং আমি যেমন হাতে মাত্র মিনিট দিয়ে জিল্লুর সাহেবকেও বলছি যে যেহেতু হি ইজ ডুইং এ ভেরি গ্রেট কন্ট্রিবিউশন থ্রু দিস তৃতীয় মাত্রা, যেটা আপনি প্রথমেই বলেন, আমি লাস্টে বলি, আমার কাছে বারবারই বলবো যে আমাদের কিন্তু রাইট লিডারকে আমাদের ফ্রন্টে আনতেই হবে। আমাদের দেশে আমাদের এখানে যেমন ধর ছোট্ট করে একটু বলি, বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু দারুণ ভালো কাজ করছেন। অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য উপদেষ্টা, আমার এমনকি ফজল কবির সাহেবও, কিন্তু আমি বলবো যে তারা কিন্তু যে সংস্কারটা দরকার, সেই সংস্কার তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়নি, তাদের সে কমিটমেন্টও সেভাবে নাই। ফলে তারা দৈনন্দিন কাজ করছেন। যেমন ধরেন আমরা গাড়ির ব্যাপারে, আমি যেহেতু গাড়ির ব্যবসা করি একটু করে বলি, আপনি গাড়ি, আমরা নতুন গাড়িওয়ালারা চাচ্ছে রিকন্ডিশন গাড়ি বন্ধ করে দেওয়া হোক, তাহলে তারা ভালো করে মনোপলি ব্যবসা করতে পারবে। আমরা ইংল্যান্ডের উদাহরণ দিয়ে বলছি, ইংল্যান্ডে নতুন গাড়ি 17 লক্ষ বিক্রি হয়, পুরাতন গাড়ি বিক্রি হয় 70 লক্ষ, এবং সেখানে পুরাতন গাড়ি আমদানি কিন্তু কোনো বয়সসীমা নাই। আজকে বাংলাদেশের মতো দেশে আপনি 5 বছর বয়স করে রাখছেন, আমরা যে গাড়ি এখন $20,000 আনি, সেটা বয়সটা কমিয়ে দিলে কিন্তু $12,000 আসতে পারে। এটা কে করবে? এটার জন্যই কিন্তু একটা জবাবদিহি সরকার দরকার, যারা বুঝবে $1 বাঁচানো মানে $1 অর্জন করা। তা আমরা বিনীতভাবে বলবো যে ডেফিনেটলি জবাবদিহি সরকার দরকার, ডেফিনেটলি এটা সংস্কার হতে হবে। এত বড় রক্ত বলিদানের পরে বাংলাদেশে পরিবর্তন আসতেই হবে। আমি মনে করি পলিটিক্যাল পার্টি কমিটেড লিডার দরকার। আমি যেটা বারবার রিপিট করছি যে উই নিড দ্য কমিটেড লিডার। একক লিডারের কাজ না, কিন্তু দেয়ার মাস্ট বি এ কালেক্টিভ লিডারশিপ। এটাই তো বললাম, কমিটমেন্ট এবং এখানে কিন্তু এই মুহূর্তে কোনো সুযোগ আমরা দেখছি না। কমিটমেন্ট এবং টিম ওয়ার্ক দুটোই লাগবে, একটা গ্রুপ অফ পিপল লাগবে যারা একটা টিম ডেভেলপ করবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং মিস্টার সবুর খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, ওই পুরনো কথাই ঘুরে ফিরে আমার অতিথিরা আলোচনা করবার চেষ্টা করেছেন, তবে সব কথার মূল কথা যে নির্বাচন তো লাগবে, একটা রাজনৈতিক স্থিতিশীলতাও লাগবে, কিন্তু ওনাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের যে কাঙ্ক্ষিত নেতৃত্ব, অর্থাৎ দেশটাকে আমূল বদলে দেবার জন্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দরকার। এবং তার চেয়ে তো বড় দরকার যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা। তারা গণতন্ত্রের কথা বলেন, সুশাসনের কথা বলেন, কিন্তু নিজেরা যদি সেই চর্চা না করেন, সেটা আসলে দেশের ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবেন। এবং এই ঘাটতিটা যত দ্রুত সম্ভব যদি পূরণ করা না যায়, তাহলে আসলে এই সংকট দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে থাকবে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।